হ্যালো সবাই কেমন আছেন? আজকে React এর আরেকটা ভিডিও নিয়ে আমরা আসলাম এবং এই ভিডিওতে আমরা ইউজ ইফেক্ট যে হুকটা আছে React এর সেটা নিয়ে কথা বলবো। React যখন আমরা কম্পোনেন্ট ভিত্তিক ভাবে ইউজ করি, কম্পোনেন্ট তৈরি করে ইউজ করি, আমরা একটা জিনিস ১ম এই শিখেছি যে আমাদের কম্পোনেন্টকে যতটা সম্ভব পিওর রাখা যায় ততটা বেটার। পিওর কম্পোনেন্ট মানে যেটা আমরা জাভাস্ক্রিপ্ট এর ফাংশন কোর্সেও শিখেছিলাম পিওর ফাংশন। সেই ধরনের জিনিস যে সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুট এটা আমি পাবো আমার কম্পোনেন্টের কাছ থেকে। তার মানে কম্পোনেন্ট যদি ইনপুট নেয় কোনো একটা প্রপস এবং সেই প্রপস এর উপর ডিপেন্ড করে সে যদি একটা JSX কে আউটপুট দেয়, তাহলে সেম প্রপস এর জন্য সে সেম JSX কেই আউটপুট দেবে। সেম স্টেট ভ্যালুর জন্য সে সেম JSX কে আউটপুট দেবে। কিন্তু কখনো প্রোগ্রামিং এ হয় যে এই জিনিসটাকে করা হয়তো সম্ভব হয় না। তার কারণ আপনি যখন একটা কম্পোনেন্ট বানিয়েছেন, কম্পোনেন্টের মধ্যে আপনি তো কিছু না কিছু কাজ করবেনই। যেমন ধরুন কোনো একটা ইভেন্ট থাকলো, কোনো একটা বাটনে ক্লিক হবে বা আপনি আপনার ডেটাবেস থেকে ফেচ করে ডেটা নিয়ে আসবেন, সেই ডেটাকে দেখাবেন। তো কোনো না কোনো কারণে আপনার স্টেট কিন্তু চেঞ্জ হবেই। এটা আমরা দেখেছি কম্পোনেন্ট এটা সচরাচর। যদি না কম্পোনেন্টটা পুরোপুরি একটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট হয়। তার মানে হচ্ছে প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট মানে আমি কম্পোনেন্টকে ডেটা দিয়ে দিয়েছি, ও শুধু JSX এ ডেটা দেখাবে। এর বাইরে ওর কোনো আদার ইন্টারেকশনস নেই, কোনো আদার ইন্টারঅ্যাক্টিভিটি নেই। যদি এই ধরনের কম্পোনেন্ট হয় তাহলে তো ঠিকই আছে। ওটাকে পিওর কম্পোনেন্ট হিসেবে ভাবা, চিন্তা করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করাটা সহজ। কিন্তু যদি আপনার কম্পোনেন্টে ইন্টারেকশন থাকে, আগের দিন আমরা ইভেন্ট নিয়ে কথা বলেছি তো? যে কোনো রকম বাটন ক্লিক হলো, সেই বাটন ক্লিকের ভিত্তিতে আপনার স্টেটটা চেঞ্জ হলো। সেই স্টেট চেঞ্জের ভিত্তিতে আপনার JSX রিরেন্ডার হলো। বা আপনি একটা কল করলেন, ফেচ এপিআই কে কল করলেন এবং সেখান থেকে ডেটা নিয়ে আসলেন। তার ভিত্তিতে আপনি আপনার JSX কে চেঞ্জ করলেন। তো এই যে জিনিসগুলো, যেইগুলো আপনার কম্পোনেন্টের যে পিউরিটি এটাকে নষ্ট করে, সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সাইড এফেক্ট। আর এই সাইড এফেক্টকে ম্যানেজ করার জন্যই আমাদের একটা হুক দেওয়া হয় React থেকে যেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট। মানে আমি যদি কোনোভাবে কোনো রকম সাইড এফেক্টকে ম্যানেজ করতে চাই আমার কম্পোনেন্টের মধ্যে, আমি ইউজ এফেক্ট এই হুকটার দ্বারাই শুধুমাত্র সেই সাইড এফেক্টকে ম্যানেজ করব। এটা React বলে আমাদের এবং সেভাবে আমরা এগোতে পারি। এবারে আপনার প্রশ্ন এটা আসতে পারে যে আমি বললাম যে একটা কম্পোনেন্টের পিউরিটি যেটা আছে সেই জিনিসটাকে নষ্ট করে দেয়। এইটা কি বাজে জিনিস? দেখুন, যদি ফাংশনাল প্রোগ্রামিং এর ভিত্তিতে দেখতে চান, মানে একদম ক্লিন কোডের ভিত্তিতে, এটা সবসময় বলা হয় যে আপনি যদি আপনার কোডকে যত বেশি ক্লিন রাখবেন, যত বেশি কম্পোনেন্টকে পিওর রাখবেন, তো কম্পোনেন্ট কি এক্সপেক্ট করছে এবং সেই এক্সপেকটেশন এর ভিত্তিতে কম্পোনেন্ট কি আউটপুট দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনার কাছে সবসময় প্রেডিক্টেবল থাকবে। তো আপনি ধরুন একটা কম্পোনেন্ট লিখেছেন, তার জন্য একটা টেস্ট কেস লিখেছেন যে এই ইনপুটটার জন্য এই আউটপুটটা দেবে। এবার যদি কম্পোনেন্টটা পিওর হয়, তাহলে আপনি জানেন যে আপনার টেস্ট কিন্তু এই ইনপুটটার জন্য সবসময় ওই আউটপুটটাই এক্সপেক্টেড। কিন্তু তার মধ্যে কম্পোনেন্ট যদি পিওর না হয়, যদি সে এক্সট্রা কোনো কাজ করে এবং সেই কাজের জন্য যদি তার আউটপুট চেঞ্জ হয় এবং সেই এক্সট্রা কাজটা এতটাই র্যান্ডম যে তার ভ্যালু কি রিটার্ন হবে সেটা আপনি জানেন না যতক্ষণ না প্রোগ্রামিংটা রান হচ্ছে, তাহলে কিন্তু বিপদ। তাহলে আপনি টেস্ট কেস লেখার সময় এটা আপনার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে যে এই ইনপুটের জন্য এই আউটপুটটা কেন চেঞ্জ হলো? হয়তো মধ্যেখানে একটা ফেচ কল হয়ে গিয়েছে, সেটা একটা আউটপুট নিয়ে এসছে সার্ভার থেকে এপিআই কল দিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার কম্পোনেন্টের JSX চেঞ্জ হয়েছে। এবং সেই চেঞ্জটা হয়তো আপনি ট্র্যাক করতে পারবেন না। কারণ হচ্ছে সেইটা এতটাই ডায়নামিক। তো সেই কারণে বলা হয় যে যতটা পিওর রাখা সম্ভব ততটা সম্ভব। কিন্তু যেহেতু একটা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে মানে আমাদের তো স্ট্যাটিক ওয়েব পেজ বানালে চলবে না। আমাদের ইন্টারেকশন লাগবেই। তো সেই সমস্ত কথা মাথায় রেখে সবসময় কম্পোনেন্টকে পিওর বানানো সম্ভব হয় না। তো ইমপিওর কম্পোনেন্টের সাইড ইফেক্ট থাকবেই এবং সেই সাইড ইফেক্ট বিভিন্নভাবে থাকতে পারে। সেটা আপনার ইভেন্ট জনিত কারণে থাকতে পারে, যে ইভেন্টের মাধ্যমে স্টেট চেঞ্জ হলো বা হয়তো কোনো ইভেন্ট ঘটলো না, তাহলেও কিন্তু সেই সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন ধরুন আপনার কম্পোনেন্টটা লোড হলো। লোড হওয়ার সাথে সাথেই আপনি একটা এপিআই কল মারলেন এবং সেই এপিআই কলটা শেষ হওয়ার পরে যে ডেটাটা আসলো সেই ডেটার উপরে চিন্তা করে আপনি আপনার স্টেটকে আপডেট করলেন। এখানে কিন্তু কোনো ইভেন্ট হয়নি। মানে ব্রাউজারের ডমের উপরে কোনো ইভেন্ট হয়নি। ক্লিক ইভেন্ট হয়নি, কিছু হয়নি। জাস্ট কম্পোনেন্ট লোড হয়েছে সেই টাইমেই এই কলটা আপনি করেছেন। তো এর একটা সাইড ইফেক্ট। ইভেন্ট ছাড়াও একটা সাইড ইফেক্ট। তার মানে ইভেন্ট দিয়ে সাইড ইফেক্ট হতে পারে, ইভেন্ট ছাড়াও সাইড ইফেক্ট হতে পারে। বা ধরুন সাবস্ক্রিপশন। মানে আপনি কোনো একটা এক্সটার্নাল সার্ভিসে সাবস্ক্রাইব করে রেখেছেন। যখনই ওই সার্ভিস থেকে কিছু রিটার্ন আসবে তখন আপনি আপনার কম্পোনেন্টকে আপডেট করতে পারবেন। যেরকম ধরুন এক্সটার্নাল সাবস্ক্রিপশন বলতে বোঝাচ্ছি যেমন ইমেইল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস এই জিনিসগুলো। একটা পেমেন্ট সাকসেসফুল হলো,
তখন আপনার কম্পোনেন্টকে আপনি রিরেন্ডার করলেন যে পেমেন্ট সাকসেসফুল। একটা ইমেল সেন্ড হলো, আপনি আপনার কম্পোনেন্টকে রিরেন্ডার করলেন যে ইমেল সেন্ড সাকসেসফুলি। তো এই যে সাবস্ক্রিপশন জিনিসটা, এটা কিন্তু আপনি নিজে থেকে কম্পোনেন্টে কোনো রকম ইভেন্ট প্রয়োগ করছেন না। এক্সটার্নাল একটা ফ্যাক্টরের জন্য আপনাকে স্টিল আপনার কম্পোনেন্টটাকে রিরেন্ডার করতে হচ্ছে, আপনার স্টেটটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো এই জিনিসগুলি হচ্ছে সাইড এফেক্ট, আর এগুলোকে পুরোপুরি ম্যানেজ করার জন্য আমরা যে হুকটা ইউজ করব সেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট। তো আপনারা এই পার্টিকুলার সেশনটা কিভাবে নেবেন? যথারীতি ইউজ ইফেক্ট নিয়ে আমি বুঝাচ্ছি। ইউজ ইফেক্টে যত রকম কাজকর্ম আছে যেগুলো ইউজুয়ালি আমরা ইউজ করি সেগুলো নিয়ে আমি বোঝাবো। এবং বোঝানোর পরে আমি অলরেডি ইউজ ইফেক্ট নিয়ে একখানা ভিডিও দিয়েছি যেখানে ইউজ ইফেক্টের কিছু কর্নার কেস নিয়ে আমি কথা বলেছি। সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখবেন। এই ইউজ ইফেক্ট ভিডিওটা করার পরে আমি ওই ভিডিওর যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আর আপনাদের যথারীতি কিছু টাস্ক এবং অ্যাসাইনমেন্ট দেবো যেগুলো আমি দিয়ে থাকি, আপনারা প্লিজ করবেন। ফিউচার ভিডিওতে কিন্তু আমরা ইউজ ইফেক্ট নিয়ে আরো বেশি কথা বলবো। তার কারণ হচ্ছে ইউজ ইফেক্ট শুধুমাত্র যে জানা, তার সিনট্যাক্স জানা এবং তাকে দিয়ে কিভাবে কাজ করতে হয় এখানে কিন্তু সীমিত নয়। ইউজ ইফেক্টের মেইন যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আসা হচ্ছে যে আপনি কখন ইউজ ইফেক্ট ইউজ করবেন না। আমরা সবাই জানি কখন ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। সেটা এই ভিডিওতে আমরা কভার করব, কিছু কর্নার কেস এই সমস্ত কভার করব। কিন্তু এটাও জানা জরুরি যে আপনি কখন ইউজ করবেন না। এবং সেটাই সবথেকে বেশি জরুরি যাতে আপনি সব জায়গাতে ইউজ ইফেক্ট লাগিয়ে না থাকেন। তো সেইটা আসবে পরের ভিডিওতে। ঠিক আছে? তো চলুন আজকে শুরু করি আমরা ইউজ ইফেক্ট নিয়ে জানা এবং কোন জায়গাতে আমরা ইউজ ইফেক্টকে কাজে লাগাতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি। আপনি যদি একদম নতুন হন রিঅ্যাক্টে এবং ইউজ ইফেক্টে, রিকোয়েস্ট থাকলো যে আপনি আমার সাথে কোড করুন। তাতে আপনি ভালো করে ওইটাকে বুঝতে পারবেন। আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি আগের বারের মতনই। একটা সিম্পল রিঅ্যাক্ট প্রজেক্ট টেলউইন সিএসএস এর সাথে এবং তার app.jsx এ এসে শুধুমাত্র একটা h1 অ্যাড করেছি যেটা বলছে ইউজ ইফেক্ট, এর বাইরে কিছু নেই। আচ্ছা, এবারে ইউজ ইফেক্ট যখন আমরা শিখতে চলেছি, আমরা বললাম যে সাইড ইফেক্ট কি জিনিস, কতগুলো এক্সাম্পল। সেটা হচ্ছে একটা ফেচিং ডেটা, আপনারা ফেচ কল করলেন, ডেটা তুলে আনলেন। দেন আপনার ডমকে আপডেট করা। দেন ধরুন কোনো একটা জিনিসে সাবস্ক্রাইব করা, যে পেমেন্ট আর ইমেল দিয়ে আমরা বললাম। বা আপনি কোনো রকম টাইমার ফাংশন লাগাচ্ছেন, যে সেট টাইম আউট বা সেট ইন্টারভাল, এই সমস্ত জিনিসগুলো দিয়ে সেই সমস্ত টাইমার ফাংশন, ইভেন console.log যে আমরা লিখি সেটাও কিন্তু একটা ধরনের সাইড এফেক্ট, তাই না? তার কারণ হচ্ছে আপনার প্রোগ্রামিং এ আপনার কোনো মেথডের কাজ যদি হয় শুধুমাত্র দুটো নাম্বারকে অ্যাড করা, তো সে দুটো নাম্বারকে অ্যাড করে তার কাজ হবে শুধুমাত্র রিটার্ন করা। তার মানে তার কাজ দুখানা প্যারামিটার নেওয়া এবং সেই প্যারামিটার দুটোকে যোগ করা এবং তাকে রিটার্ন করা। কিন্তু এর বাইরে সে যদি console.log করে কোনো জিনিসকে, মানে লগে লেখে, সেটা আপনার কনসোলের লগে হোক কিংবা আপনার সার্ভারের লগে হোক বা যেখানেই হোক লিখুক, তাহলে সেই কাজটা কিন্তু সে অতিরিক্ত করছে। ওটা একটা সাইড এফেক্ট। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারলেন যে সাইড এফেক্ট ব্যাপারটা কি? আচ্ছা, যখন আমরা ইউজ এফেক্ট নিয়ে কথা বলবো, আমরা ১ম এ ইউজ এফেক্টের যে বেসিক সিনট্যাক্স সেটা নিয়ে একবার কথা বলি। ঠিক আছে? তো এই কারণে আমি বেসিক্স বলে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নিয়েছি যাতে এর মধ্যে আমরা ব্যাপারগুলোকে বুঝতে পারি। তো ইউজ এফেক্টের সিনট্যাক্স কি? ইউজ এফেক্ট আপনি লিখবেন সবসময় আপনার JSX এর বাইরে। আমরা তো JSX রিটার্ন করি কম্পোনেন্টের থেকে। তো কম্পোনেন্টের মধ্যে কিন্তু JSX এর বাইরে। এবং সেটা করার জন্য আমাদের প্রথমে ইউজ এফেক্টকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা করব ইম্পোর্ট ইউজ এফেক্ট ফ্রম রিঅ্যাক্ট। এবার ইউজ এফেক্টকে যেহেতু আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে, আমরা এখানে ইউজ এফেক্টকে লিখতে পারি এবারে। ইউজ এফেক্ট কিভাবে লিখবো? ইউজ এফেক্ট একটা ফাংশন এভাবে ধরা যাক। এটা কি নাই প্যারামিটার, একটা কল ব্যাক ফাংশন নাই, সেটাকে আমরা এরকম করে ফাংশন, এরকম কল ব্যাক ফাংশনও লিখতে পারি। বা যেহেতু আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি সেই কারণে আমরা এখানে অ্যারো ফাংশন লিখতে পারি। তো আমরা এখানে এরকম অ্যারো ফাংশন এরকম লিখবো। এবার এর মধ্যে আমি যা লিখবো এভরিথিং সেটা হচ্ছে আমার সাইড এফেক্ট। সো সাইড এফেক্ট লজিক হচ্ছে এখানে। ওকে, সাইড এফেক্ট লজিক লেখার পরে ইউজ এফেক্ট হুক আমাদের আরেকটা জিনিস নিয়ে এনাবেল করে। সেটা হচ্ছে যে ধরুন আপনার সাইড এফেক্টের সময় আপনি কিছু জিনিস এমন করেছেন যেগুলোকে আপনার টার্মিনেট বা ক্লোজ করা খুবই দরকার। যেমন ধরুন আপনি একটা ডেটাবেসে কানেকশন ক্রিয়েট করেছেন, সেই ডেটাবেসের কানেকশনটা আপনার ক্লোজ করা দরকার। তার কারণ হচ্ছে যে না হলে ডেটাবেসের কানেকশনটা সবসময় ওপেন থাকবে। তাতে কি হবে, আপনার সেখান থেকে কানেকশন লিক হতে পারে, মেমোরি লিক হতে পারে। তো সেই কারণে যদি আপনি এই ধরনের কোনো জিনিস করেন যেখানে আপনার ক্লিন আপের দরকার, সেই ক্লিন আপের জন্য কিন্তু ইউজ এফেক্ট আমাদের একটা হ্যান্ডেল দেয়। ক্লিন আপটা কি জিনিস? ইউজ এফেক্ট যে কলব্যাক ফাংশনটা অ্যাজ এন আর্গুমেন্ট নাই এখানে, ওই কলব্যাক ফাংশন থেকে আপনি যদি অন্য কোনো মেথডকে রিটার্ন করেন, এই যে রিটার্ন, এরকম রিটার্ন স্টেটমেন্ট দিয়ে অন্য কোনো ফাংশনকে রিটার্ন করেন, এখানে আমি একটা অ্যারো ফাংশন নিচ্ছি, তাহলে এই ফাংশনের মধ্যে আপনি যা কিছু লিখবেন এটা হবে আপনার ক্লিন আপ লজিক। ঠিক আছে?
এটা হবে আপনার ক্লিন আপ লজিক। এইবারে আমরা বলি যে ইউজ এফেক্ট কিভাবে কাজ করে। ইউজ এফেক্ট কল হবে আপনার কম্পোনেন্টের রেন্ডারের পরে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যতক্ষণ না আপনার কম্পোনেন্টের রেন্ডারিং শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউজ এফেক্ট কল হবে না। এবং পরের রেন্ডার শুরু হওয়ার আগে আপনার কিন্তু এই ক্লিন আপ লজিক কল হবে। তার মানে নেক্সট রেন্ডার যখন হচ্ছে, সেই রেন্ডারের আগে আপনার ক্লিন আপ লজিকটা কল হবে, তার মানে এই ফাংশনটা কল হবে। এবং তখন কি হবে যে আপনি যে সমস্ত জিনিসগুলোকে ক্লিন করতে চাইছেন সেই সমস্ত জিনিসগুলো পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবং আপনি আপনার এফেক্টকে আবার রান করতে পারবেন যদি আপনার এফেক্ট রানিং এর কন্ডিশনকে মিট করে। এবার আপনি বলবেন যে এফেক্ট রানিং এর কন্ডিশন কি আছে। আমরা বলি কি কি কন্ডিশন আছে। ইউজ এফেক্ট এই পার্টিকুলার কলব্যাক ফাংশন নেওয়া ছাড়াও অপশনালি আরেকটা অ্যারে নাই এখানে। এই অ্যারেকে বলা হয় ডিপেন্ডেন্সি অ্যারে। এই অ্যারের মাধ্যমে আপনি এখানে ডিপেন্ডেন্সিস পাস করতে পারেন, যেই ডিপেন্ডেন্সি বোঝাবে হচ্ছে যে কখন এই পার্টিকুলার ইউজ এফেক্ট, কখন এই সাইড এফেক্টটা রান করবে। ঠিক আছে? তাহলে এই যে ডিপেন্ডেন্সিস, এই যে অ্যারে, এটা কন্ট্রোল করে যে এফেক্ট কখন রান করবে। বোঝা গেল? তাহলে দুখানা জিনিস আপনি নোট করবেন এখানে, যে আপনার ইউজ এফেক্টের মধ্যে যে ফাংশনটা আছে, এই যে কলব্যাক ফাংশনটা আছে, এই ফাংশনটা রান করে আফটার কম্পোনেন্ট রেন্ডার্স, কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পরে। আর এই যে সেকেন্ড আর্গুমেন্ট আপনার ডিপেন্ডেন্সিস আছে, এই ডিপেন্ডেন্সিস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কখন আপনাকে এই পার্টিকুলার এফেক্টকে রান করতে হবে কম্পোনেন্ট রেন্ডার হওয়ার পরে। ওকে? এবারে আমরা কিছু কিছু এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বুঝি। আমি এখানে ডিপেন্ডেন্সিস তো কিছু এখনো ক্রিয়েট করিনি, তো ডিপেন্ডেন্সিস এই জন্য আমি হাঁটিয়ে দিই। যখনই আপনি এই ডিপেন্ডেন্সিসকে এমটি রাখবেন, মানে ডিপেন্ডেন্সিস এর মধ্যে যখন আপনি কিছু দেবেন না, পুরোপুরি ফাঁকা, তখন আপনার ইউজ এফেক্ট শুধুমাত্র একবার রান হবে আপনার কম্পোনেন্ট রেন্ডারিং হওয়ার পরে। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার ইউজ এফেক্ট একবারই রান হবে কম্পোনেন্ট রেন্ডারিং হওয়ার পরে। তাহলে আমরা এটার একটা এক্সাম্পল নিই, কি সেটা বেটার হবে। তো ইউজ এফেক্টের সাথে আমি এখানে ইউজ স্টেটও ইউজ করব, এই জন্য আমি ইউজ স্টেটকেও এখানে ইম্পোর্ট করে নিলাম। এবার এইখানে ইউজ স্টেটের দিয়ে একটা স্টেট আমি ক্রিয়েট করি, যেটার নাম দিয়ে আমি কনস ডেটা কমা সেট ডেটা ইকুয়ালস টু ইউজ স্টেট অফ, এটাকে আমরা নাল দিয়ে ইনিশিয়ালাইজ করি। এটা সেট ডেটা এখন আমি ইউজ করিনি, তো সেই জন্য আমাকে এরর দিচ্ছে, দ্যাটস ফাইন। এবারে ইউজ এফেক্টের মধ্যে যে সাইড এফেক্ট লজিকটা আমি লিখবো, সেই লজিকটা হবে যে আমি একটা এবারে এপিআই কল করব। আমি ধরে নেবো যে একটা এপিআই কোনো জায়গাতে আছে, একটা এপিআই কল করব এবং সেই এপিআই কল করে তার যে রেসপন্স হবে, সেই রেসপন্সটার মাধ্যমে আমি আমার স্টেটকে আপডেট করব। এই জন্যই আমার এফেক্ট, কারণ হচ্ছে আমি স্টেটকে আপডেট করছি। আর এটা কোনো রকম ইভেন্টের দ্বারা হচ্ছে না, তো এই জন্য ইভেন্ট আর এফেক্ট এই দুটো জিনিস পুরোপুরি কিন্তু আলাদা। ইভেন্ট কি? যেটা ব্রাউজারের কোনো রকম ইভেন্ট জনিত কারণে সেটা ইউজার ইন্টারাকশনের মাধ্যমে যে স্টেটে চেঞ্জ হচ্ছে, সেটাকে হচ্ছে ইভেন্টের মাধ্যমে হচ্ছে। কিন্তু এফেক্টটা কি? ইফেক্টটা যে সবসময় ইভেন্টের মাধ্যমে হবে এর কোনো কথা নেই। এখানে যে কাজটা হচ্ছে সেখানে কোনো রকম ইভেন্ট কিচ্ছু হচ্ছে না। আমি বলেছি ইউজ এফেক্ট কখন এটা কল হবে? যখন আপনার কম্পোনেন্ট রেন্ডার হওয়া শেষ হবে। কম্পোনেন্ট রেন্ডার হওয়ার সাথে সাথেই আপনি এর মধ্যে যে সাইড এফেক্টের কলটা রেখেছেন, সেই কলটা সাথে সাথে হয়ে যাবে। তারপরে এরকম একটা কল করি কি? এখানে আমরা ফেচ নেবো জাভাস্ক্রিপ্টের এবং ফেচ দিয়ে একটা ইউআরএল এ আমরা এখন কল করব। এটা হচ্ছে সেই ইউআরএল এবং এই ইউআরএল কি করবে, যে কোনো একটা ফেক পোস্ট তার একটা ডিটেলস আমাদের দেবে। এই জন্য এটাকে জেসন প্লেস হোল্ডার ডট টাইপ কোড, এই পার্টিকুলার ইউআরএল এ এটা হোস্টেড আছে। সেখানে অনেক, যদি স্ল্যাশ পোস্ট করতাম তাহলে অনেক পোস্ট পাওয়া যেত, তার থেকে একটা পোস্ট তুলে নিয়ে তার ডিটেলস আমরা এখানে প্রিন্ট করতে চাইছি। এবার ফেচ কিভাবে কাজ করে, আশা করি জাভাস্ক্রিপ্টে আপনারা জানেন এই ব্যাপারটা। এখানে আমরা দেন করতে পারি, প্রমিস ওয়েতে আমরা করতে পারি, কিংবা অ্যাসিং অ্যাওয়েট ওয়েতে আমরা করতে পারি। এখানে আমরা প্রথমে পাবো হচ্ছে রেসপন্স এবং সেখান থেকে আমি বার করে নিতে পারবো রেসপন্স ডট জেসন। এ আমাকে কি দেবে? এ আমাকে দেবে হচ্ছে যে জেসন, এবং এই জেসন ডেটা দিয়ে আমি কি করতে পারবো, আমার যে সেট ডেটা স্টেট আছে সেটাকে আমি এটা দিয়ে আপডেট করতে পারবো। তো এইটা হচ্ছে আমার সাইড এফেক্ট, বুঝলেন? তো সেট ডেটা এই জিনিসগুলো কি কাজ করে এগুলো তো আমরা অলরেডি জানি, এগুলো নিয়ে আমি বিশেষ কিছু কথা বলছি না। এখানে কোনো আমাদের ক্লিন আপ লজিক নেই। তার কারণ হচ্ছে এখানে আমি এমন কিছু জিনিস খুলছি না বা তৈরি করছি না বা শুরু করছি না যেটা আমাকে ক্লিন আপ করতে হবে। তো এই কারণে আমার এখানে ক্লিন আপ লজিক নেই। যেহেতু ক্লিন আপ লজিক নেই, আপনি কিন্তু সেক্ষেত্রে এই এমটি জিনিসটাকেও রাখবেন না। আপনি যদি রিটার্ন করেন এর মধ্যে যদি কোনো কোড নাও থাকে, তাহলেও কিন্তু এটা অযথা একবার রান হবে।
সেটা যাতে যদি আপনি না চান তাহলে আপনি রিটার্ন রাখবেন না যখন আপনার ক্লিন আপ লজিকের দরকার নেই। ঠিক আছে? এইজন্য আমি এটাকে হাটিয়ে দিলাম। নেক্সট আমি রেখেছি একটা এমটি ডিপেন্ডেন্সি। তার মানে হচ্ছে এই পার্টিকুলার এফেক্টটা শুধুমাত্র একবারই কল হবে এই কম্পোনেন্টটা রেন্ডার হওয়ার পরে, এবং কল হওয়ার পরপরই আমার কাছে এই যে ডেটা, জেসন ডেটাটা, এই ডেটাটা এই পার্টিকুলার যে স্টেট আছে সেখানে গিয়ে সেটা বসে যাবে। তাহলে এইবারে এই বেসিক্স এটাকে উড়িয়ে দিয়ে আমি ওই স্টেটটাকে একবার প্রিন্ট করার চেষ্টা করি। ঠিক আছে? তো এখানে আমি লিখি h2 fetched data, আর এখানে আমি লিখতে পারি যদি ডেটা আমার কাছে চলে আসে, ইন দ্যাট কেস আমি ডেটাটাকে প্রিন্ট করব, এবং ডেটার মধ্যে টাইটেল আর বডি এই দুটো জিনিস থাকে এই পোস্টার মধ্যে। তাহলে ডেটা ডট টাইটেল এটাকে আমি আপাতত প্রিন্ট করছি। আর ডেটা যদি না থাকে তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি হয় ডেটা নট ফাউন্ড, কিংবা এই যে ডেটাটা এটা তো একটা অ্যাসিনক্রোনাস কলের মাধ্যমে আসছে, তার মানে এই ডেটাটা লোড হতে একটু টাইম লাগবে। তো সেই কারণে আমি এখানে জাস্ট একটা লোডিং আপাতত দিয়ে দিতে পারি। এখানে একটা এক্সট্রা হয়ে গেছে, মুছে দাও। অল রাইট। তাহলে এই হচ্ছে আমার বেসিক যে একটা ইউজ এফেক্টের যে উদাহরণ, সেটা এটা একবারে রান হবে। তো এটাকে জাস্ট চালানোর জন্য আমি অ্যাপে আসবো, এসে এখানে আমি ইম্পোর্ট করে নিই বেসিক্স, এবং বেসিক্স ইম্পোর্ট করার পরে এই যে h1 আছে তার ঠিক নিচে এটাকে আমি অ্যাড করে দিই, যাতে যখনই আমার অ্যাপটা লোড হবে তখন বেসিক্স এই পার্টিকুলার কম্পোনেন্ট লোড হবে, এবং সেইটা রেন্ডার হওয়ার পরপরই এই ইউজ এফেক্টটা কল হবে, এবং সেইটা কল হওয়ার পরপরই আমি ডেটা পাবো, এবং ডেটা যখনই পাবো তখন আমার ডেটার টাইটেলটা এখানে রেন্ডার হবে। যতক্ষণ না ডেটা আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লোডিং দেখাবে। অলরাইট, তাহলে চলে যাই এবার ইউআই, রিফ্রেশ করছি। হ্যাঁ, কিছুক্ষণের জন্য লোডিং এসেছিল, খুব এত তাড়াতাড়ি যে দেখা যাচ্ছে না। তো এখানে ফেচ ডেটা আসছে, এই একটা ডেটা আমি এখান থেকে ফেচ করছি সার্ভার থেকে। আমি যদি নেটওয়ার্ক ট্যাবে যাই একবার এবং একে যদি রিফ্রেশ করি, এইখানে আমার কলটা দেখতে পাচ্ছি, যে কলটা আমি ফেচের মাধ্যমে করছি। ঠিক আছে? যেটা পোস্ট ওয়ান কলটা আপনারা এখানে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে তার বডি, এবং তার মধ্যে টাইটেল আছে, বডি আছে, আইডি আছে, ইউজার আইডি আছে। আমরা শুধু টাইটেলটাকে দেখাচ্ছি। অলরাইট, তাহলে এটা বোঝা গেল। এবারে নেক্সট সেকশনে যাই আমরা। এবারে আমরা দেখব যে কিভাবে এফেক্টকে কন্ট্রোল করা যায় যখন স্টেট চেঞ্জ হবে। প্রথম যে এক্সাম্পলটা দেখেছি সেখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো ইভেন্টও হয়নি, কোনো স্টেট চেঞ্জ হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এইবারে যদি স্টেট চেঞ্জ হয় এবং সেই চেঞ্জের পরিপ্রেক্ষিতে যদি আমাকে আমার এফেক্টকে রান করতে হয়, তাহলে আমি কিভাবে করব এই এক্সাম্পলটা। তাহলে এক্সাম্পলটা আমরা এরকম নেব যে ধরুন আমার কাছে একটা স্টেট থাকলো কাউন্ট বলে, এবং একটা বাটন রাখলাম। বাটনে চাপ দেবো যখন, তখন সেই কাউন্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 1 2 3 4 করে আমরা বাড়াবো। এটা তো খুব সিম্পল ব্যাপার, আপনারা সবাই জানেন, এখন শিখে গিয়েছেন। আমি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করব, সেখানে আমরা কাউন্টের ভ্যালুকে 1 2 3 4 করে বাড়াতে পারবো। কিন্তু আরেকটা জিনিস আমরা এক্সট্রা করব, সেটা হচ্ছে কাউন্টের ভ্যালু যখন বাড়বে, সেই কাউন্টের ভ্যালুটাকে আমাদের যে ওয়েব পেজের যে টাইটেল আছে উপরে, ব্রাউজারের উপরে দেখা যায়, সেই টাইটেলের ওখানে দেখাবো কাউন্টের ভ্যালুটাকে। কাউন্ট যখন প্রথমে 0 হচ্ছে তখন ভ্যালুটা 0 থাকবে। কাউন্ট যখন ওই বাটনে ক্লিক করে বাড়িয়ে 1 করবো, তখন দেখবো কাউন্টের ভ্যালু ওখানে বেড়ে গিয়েছে। তাহলে ধরুন এটা যদি আমার এরকম একটা অ্যাপ্লিকেশন থাকে যেখানে শুধুমাত্র কাউন্টের ভ্যালু দেখানো হবে এবং কাউন্টের ভ্যালুকে বাড়ানো হবে, এটা শুধু আমার অ্যাপ্লিকেশনের এক্সপেকটেশন, তাহলে অ্যাপ্লিকেশনটাকে আমরা মোটামুটি একটা পিওর ফাংশন বলতে পারি। তার কারণ হচ্ছে কাউন্ট আছে এবং তার এক্সপেকটেশন হচ্ছে কাউন্টের ভ্যালুটা বাড়বে। কিন্তু সেই বাড়ার সাথে সাথে আবার কোনো অন্য জায়গাতে সেই কাউন্টের ভ্যালুটাকে সিঙ্ক্রোনাইজ করে দেখানো, যে ভ্যালুটা এখন বেড়ে হয়েছে সেই ভ্যালুটা সিঙ্ক্রোনাইজ করে কোনো অন্য জায়গাতে দেখানো, এইটা কিন্তু সাইড এফেক্ট। তার মানে আমাকে এফেক্টের মাধ্যমে এটাকে ম্যানেজ করতে হবে। তো সেই কারণে প্রথমে আমরা ইউজ স্টেট আর ইউজ এফেক্ট এই দুটো জিনিসকে ইম্পোর্ট করে নিই। ইউজ স্টেট, ইউজ এফেক্ট ইম্পোর্টেড। নেক্সট আমাদের একটা স্টেট লাগবে, তো সেই কারণে কাউন্ট বলে একটা স্টেট আমরা এর ভিতরে ক্রিয়েট করে নিই। কাউন্ট আর সেট কাউন্ট আমাদের কাছে আছে, যেটা আমরা ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে। এইবারে এই মধ্যে JSX এর মধ্যে আমি দেখাতে পারি হচ্ছে আমার কাউন্টকে, রাইট? আর এর পাশাপাশি আমি এখানে নিয়ে নিতে পারি হচ্ছে একটা বাটন, যেখানে বাটনকে আমরা বলতে পারি যে প্লাস প্লাস বলে, মানে ইনক্রিমেন্ট হবে প্লাস প্লাসে ক্লিক করলে। এবং এখানে অন ক্লিক, এটা আমরা দেখেছি অনেকবার আমাদের ইভেন্ট সেকশনে বা অন্য জায়গাতেও। এর মধ্যে আমরা একটা ফাংশন রাখবো এবং তার মাধ্যমে যে সেট কাউন্ট আছে, সেট কাউন্টকে আমরা কাউন্ট প্লাস 1 করে দেবো। তাহলে এইটুকু জিনিস আমার কাজ করে কিনা আমি আপাতত দেখি। app.jsx এর মধ্যে গিয়ে আমি ইম্পোর্ট দিয়ে নিই স্টেট চেঞ্জ এফেক্ট,
এবং এই স্টেট চেঞ্জ ইফেক্টকে বেসিক্সের নিচেই আপাতত দিয়ে রাখি। এবার যদি আমি ইউআই যাই, দেখি যে আমার কাউন্টটা ইনক্রিমেন্ট হচ্ছে কিনা, ওই জিনিসটা কাজ হচ্ছে কিনা। প্লাস প্লাসে ক্লিক করি, হ্যাঁ, এটাকে বন্ধ করে দিই, লাগবে না। দেখছি কাউন্টটা ইনক্রিমেন্ট হচ্ছে ডেফিনেটলি। কিন্তু এখানে উপরে ভিট প্লাস রিঅ্যাক্টের পাশে কিন্তু কিছু হচ্ছে না। আমি চাইছি এই কাউন্ট এখানে আসবে এবং আমি প্লাস প্লাস যখন ক্লিক করব এটাও ইনক্রিমেন্ট হবে। গ্রেট! এটা ইজিলি আমরা ইউজ ইফেক্ট দিয়ে করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানে একটা ইফেক্ট লাগবে। তো সেজন্য প্রথমে ইউজ ইফেক্ট একটা ফাংশন, তার মধ্যে নাই হচ্ছে একটা অ্যারো ফাংশন, ব্যাস এইটুকুই। এবার এইখানে কি করব? আমাদের যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টের মধ্যে আছে টাইটেল, এবং এইখানে আমি একটা টেমপ্লেট এডিটর রাখতে পারি। আমি বলবো যে কাউন্ট কোলন ডলার করতে পারি আমরা ইজিলি। কিন্তু এইখানে যদি আমি আগের বারের মতো এই জিনিসটা দিই যে রেন্ডার হওয়ার পরেই এই এফেক্টটা রান হবে, কিন্তু এইটা দেওয়ার মানে হচ্ছে যে এই এফেক্টটা শুধুমাত্র একবারই রান হবে, তাই না? তো আমি যদি একবার আমার এই জিনিসটাকে ব্রাউজারে দেখতে চাই, আমি এখানে কাউন্ট 0 এবার দেখতে পারবো, দেখা যাচ্ছে না উপরে? কিন্তু এটা ইনক্রিমেন্ট করার সাথে সাথে কিন্তু এটার উপরে কোনো এফেক্ট নেই, এই সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে না, ইভেন্টের সাথে এফেক্টের যে সিঙ্ক্রোনাইজেশন সেটা হচ্ছে না। সেটা এই কারণে হচ্ছে না যে যখন আমি এই প্লাস প্লাসে ক্লিক করছি, আমি তো স্টেট চেঞ্জ করছি। স্টেট চেঞ্জ মানে আমার এই কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে, কিন্তু প্রত্যেকবার রিরেন্ডারের পরে আমি তো ইউজ এফেক্টটাকে রান করছি না, যেখানে আমার কাউন্টের ভ্যালুটা এখানে দেখানোর কথা। কারণ ওই ইউজ এফেক্টটা রান হচ্ছে শুধুমাত্র ফার্স্ট রেন্ডারের পরে। তারপরে আমি যতবারই আমার কম্পোনেন্টকে রিরেন্ডার করি ওই এফেক্টটা রান হচ্ছে না। তো যেটা আমি বলেছিলাম যে ডিপেন্ডেন্সির কথা, যদি আপনাকে এই এফেক্টকে রান করতে হয় আপনার ইচ্ছা মতো কোনো একটা কারণে বা কোনো একটা ঘটনার সাপেক্ষে, তাহলে সেই ঘটনা বা সেই কারণটা আপনাকে এই পার্টিকুলার জায়গাতে জানাতে হবে। দেখুন এখানে ইয়েসলিন্ট অলরেডি আমাকে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে যে রিয়াক্ট হুক ইউজ এফেক্ট হ্যাজ এ মিসিং ডিপেন্ডেন্সি কাউন্ট। তার কারণ হচ্ছে কাউন্টকে আমরা অলরেডি এফেক্টের মধ্যে ইউজ করেছি। যেহেতু কাউন্টকে আমরা অলরেডি এফেক্টের মধ্যে ইউজ করেছি, তার মানে কাউন্ট বাড়ুক বা কমুক এই জিনিসটাকে এফেক্টটাকে তো চালাতে হবে, না হলে কাউন্টের যে কারেন্ট ভ্যালু সেটা তো আসবে না। তো সেই কারণে কাউন্টটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি যেটা আমাকে এখানে ইউজ করতে হবে। তাহলে এর মানে এই হলো যে আমার কাছে যে স্টেট আছে কাউন্ট বলে, সেই স্টেটের ভ্যালু যখন বাড়বে বা আমি যদি ডিক্রিমেন্ট একটা রাখি কমবে, সেই টাইমে আমার এই এফেক্টটা রান হবে। এবং এফেক্ট যখনই রান হবে, এফেক্ট রান হওয়ার পরপরই আমার কাছে নতুন কাউন্টের ভ্যালুটা আসবে। যতক্ষণ না পর্যন্ত এফেক্ট রান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নতুন ভ্যালু আসছে না। এবার এফেক্ট রান হচ্ছে এই পার্টিকুলার ডিপেন্ডেন্সির মাধ্যমে এই কারণে যে ডিপেন্ডেন্সি সবসময় চেক হয় যে ডিপেন্ডেন্সির ভ্যালু প্রথমে যা ছিল ভার্সেস ভ্যালুর কি কোনো রকম চেঞ্জ হয়েছে। যদি ভ্যালুর চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার এফেক্টটা রান হবে না। তার কারণ হচ্ছে যদি আমার ভ্যালু কোনো রকমভাবে 2 থাকে, সেই ভ্যালুটা যদি 2 থেকে 3 বা 2 থেকে 1 না হয়, যদি 2 ই থেকে যায়, তাহলে এফেক্টটা রান হবে না। কারণ সেটাই আমি এই ডিপেন্ডেন্সি দিয়ে বলতে চাইছি। যেগুলো আমি ডিপেন্ডেন্সিতে লাগাবো, সেগুলো যখন চেঞ্জ হবে তখনই শুধুমাত্র এই এফেক্টটা রান হবে। এবং এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে তখনই যখন বাটনের উপরে ক্লিক হচ্ছে। তার কারণ এখানে আমি স্টেটটাকে চেঞ্জ করছি। তাহলে এবারে যদি আমি গিয়ে দেখি, এবার আমি ইনক্রিমেন্ট করছি। দেখুন একবার উপরে হেডারে যতবার আমি ইনক্রিমেন্ট করব সেই ভ্যালুটা আমাদের স্টেট ভ্যালুর সাথে সিনক্রোনাইজড হয়ে গেছে। তাহলে এইখানে আপনার ডিপেন্ডেন্সি যেটা আছে সেটা এনশিওর করছে যে যখন স্টেট চেঞ্জ হচ্ছে তার চেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনি অন্য কোনো এফেক্টও করতে পারছেন। তাহলে স্টেটের মাধ্যমে দেখলাম, এবার চলুন আমরা দেখি প্রপস এর মাধ্যমে। এবারে প্রপস চেঞ্জের ভিত্তিতে যদি আমরা এফেক্টকে রান করতে চাই, ফান্ডা কিন্তু অলমোস্ট সেমি রকম। তো একটা প্রোগ্রাম করে বোঝাই তাহলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। তো সেই কারণে আমরা ইম্পোর্ট করে নিই ইউজ স্টেট আর ইউজ এফেক্ট এখানে যথারীতি আগের মতো। আর একটা স্টেট এখানে নিই যেখানে ইউজারের ডেটা, একজন ইউজারের ডিটেলসকে আমরা ম্যানেজ করতে পারি। তো সেই জন্য আমরা একটা সেট ইউজার বলে ইউজ স্টেট দিয়ে একটা স্টেটকে এখানে ক্রিয়েট করেছি। এবারে আমাদের কাজ হচ্ছে একটা ইউজ এফেক্ট লেখা। ঠিক আগের মতনই আমাদের ইউজ এফেক্টের যে কনস্ট্রাক্ট এক্স্যাক্টলি সেম। এখানে একটা ফাংশন, এবং এইখানে আমি চাই যে এফেক্টটা রান হবে যখন শুধুমাত্র এই প্রপস যেটা আমি পাস করছি এই পার্টিকুলার কম্পোনেন্টে সেই প্রপসটা চেঞ্জ হবে। যদি সেই প্রপস চেঞ্জ না হয় তাহলে এই এফেক্ট রান হবে না। ঠিক আছে? এটা হচ্ছে কথা। এবারে আমরা এখানে একটা ফেচ কল করতে পারি, কারণ ওইটা একটা সাইড এফেক্ট আমরা সবাই জানি। ফেচ কলে সেম জেসন প্লেস হোল্ডারই আমি নেব। আগেরবার পোস্ট নিয়েছিলাম, এবারে ইউজার্স নেব। আর যেটা একমাত্র ডিফারেন্স সেটা হচ্ছে যে ইউজার আইডিটা হার্ড কোড না করে যেটা আমরা প্রপস দিয়ে পাস করছি সেই ইউজার আইডিটাই আমরা এখানে পাস করেছি। এবার যথারীতি এর উপরে দেন করতে হবে দুবার, যেহেতু আমি প্রমিস ওয়েতে করছি, অ্যাসিঙ্ক অ্যাওয়েট ওয়েতে না।
তো প্রথম দেন কি নিয়ে আসবে, রেসপন্সকে নিয়ে আসবে, পরের দেন কি নিয়ে আসবে, ডেটাকে নিয়ে আসবে। গ্রেট। এবং সেই ডেটা দিয়ে আমি সেট ইউজারকে অলরেডি সেট করে রেখেছি। তাহলে এবারে এখানে একটা h2 নিয়ে বলি ইউজার ডিটেলস, এবং তারপরে এইখানে আমি একটা কন্ডিশন নিই যে যদি ইউজার আমার কাছে থেকে থাকে তো সেক্ষেত্রে আমি ইউজারের যে নাম সেই নামটাকে আমি দেখাবো। আর ইউজার যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা পি ট্যাগ দিয়ে লোডিং দেখাই যে ইউজারটা লোড হচ্ছে। এইবার এখানে মজার যে বিষয়টা সেটা হলো যে যখনই এই ইউজার আইডি আমার চেঞ্জ হচ্ছে, যে ইউজার আইডি যখন চেঞ্জ হচ্ছে, সেই ইউজার আইডি চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই এফেক্টটা রান হবে। যদি ইউজার আইডি বাইরে থেকে আমি একই ইউজার আইডি পাস করি তাহলে আমার এফেক্ট রান হবে না। যদি ইউজার আইডি আমি চেঞ্জ করে পাস করি প্রপসে তাহলে আমার এই এফেক্টটা রান হবে, সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, এখানে আমি এখনো পর্যন্ত একটা এরর পাচ্ছি, তার কারণ হচ্ছে প্রপস। তো আমরা একটা প্রপস অ্যাড করে নিই। আমি প্রপ টাইপসকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি উপরে, এবং নিচে প্রপসটাকে প্রপ টাইপস অ্যাড করে নিয়েছি যে ইউজার আইডিটা একটা নাম্বার হবে এবং ইজ রিকোয়ার্ড হবে। ঠিক আছে? তো এবারে যথারীতি আবার app.jsx ফাইলে চলে যাব, এবং এখানে এসে আমরা ইম্পোর্ট করে নেব প্রপস চেঞ্জ এফেক্ট। প্রপস চেঞ্জ এফেক্টকে আমরা এখানে নিয়ে ইউজার আইডি যে আছে সেখানে একটা ইউজার আইডি আমরা অ্যাজ এ নাম্বার 1 এখানে দিয়ে দিই। ঠিক আছে? তো আশা করি যে 1 ইউজার আইডি এইটার জন্য এই পার্টিকুলার এপিআই এ কোনো ভ্যালু আমার কাছে থাকবে। অলরাইট, তাহলে এবারে আমি ইউআই চলে যাই। আমার কাছে ইউজারটা এসছে, কারেক্ট? এবার যদি ইউজারটা আমি চেঞ্জ করি, এই প্রপসটাকে যদি আমি চেঞ্জ করি, করে এখান থেকে 2 করি, তাহলে যে ইউজারটা আগে ছিল সেই ইউজারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার এফেক্ট আবার রান হয়েছে। তাহলে যখনই আমি প্রপসকে চেঞ্জ করছি আমার এফেক্ট আমি রান করতে পারছি। বোঝা যাচ্ছে? তাহলে আমরা স্টেট দিয়ে দেখলাম, প্রপস দিয়ে দেখলাম, এবং যখন ফার্স্ট টাইম আমার কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে সেই টাইমেও আমরা কিভাবে এফেক্টকে কন্ট্রোল করতে পারি, এই তিনটি জিনিস আমরা দেখলাম। এবারে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি যে ক্লিন আপ কিভাবে কাজ করে। ক্লিন আপ নিয়ে একটু কথা বলেছি যে কোনো কিছু যদি আমরা ইনিশিয়েট করি, একটা কানেকশনকে ওপেন করলাম, বা কোনো একটা ইভেন্ট হ্যান্ডলারে আমরা লিসেন করছি, বা একটা সেট টাইম আউট বা সেট ইন্টারভাল আমরা ক্রিয়েট করলাম, তো এই সমস্ত জিনিসগুলো কি হয়, এগুলো অনেকটা গ্লোবাল লেভেলে। আপনি কম্পোনেন্টের মধ্যে ক্রিয়েট করেছেন, ঠিক আছে, কিন্তু এগুলো অনেকটা গ্লোবাল লেভেলে ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে কম্পোনেন্ট যখন আনমাউন্ট হয়ে গেল, কম্পোনেন্টের যখন কোনো অস্তিত্ব নেই, তখনও যদি আপনার ওই সমস্ত ক্রিয়াকর্মগুলো চলে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার অ্যাপ্লিকেশন স্লো ডাউন হয়ে যাবে। তো যখন আপনার কম্পোনেন্ট আর মাউন্টেড নেই তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত বাহ্যিক জিনিসগুলো আপনি শুরু করেছেন সেই সমস্ত বাহ্যিক জিনিসগুলো আপনাকে স্টপ করতে হবে। তো তারই একটা উদাহরণ আমাদের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এখানে কি করা হয়েছে কাজটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রথমত যথারীতি আমরা ইউজ এফেক্ট ইউজ স্টেটকে ইম্পোর্ট করেছি। এইটা একটা সিম্পল কম্পোনেন্ট যে যখনই আপনি আপনার ব্রাউজারকে রিসাইজ করছেন তখন এই কম্পোনেন্টটা কি করে, এই কম্পোনেন্টটা ব্রাউজারের যে উইথটা এই উইথটা ক্যালকুলেট করে, এবং সেই উইথটা ক্যালকুলেট করে আপনার উইন্ডোর যে উইথটা সেই উইথটা আপনাকে দেখায়। এইটাই হচ্ছে এর কাজ। তার মানে আমি যখনই রিসাইজ করব এই কম্পোনেন্টের কাজটা হচ্ছে এইটা হবে। এইবার ভাবুন যখন কম্পোনেন্টটা আনমাউন্ট হয়ে গেছে, তার মানে কম্পোনেন্টটা যখন আপনার আর স্ট্রাকচারের ভিতরে নেই, ডোমেন স্ট্রাকচারের ভিতরে নেই, কম্পোনেন্টটা যখন আপনার আর কাজে লাগছে না, তো সেই টাইমে যদি আপনি আপনার ব্রাউজারের উইন্ডোকে রিসাইজ করেন, আপনার তো এই যে উইন্ডোর উইথ এটা ক্যালকুলেট হয়ে যাওয়ার কথা না। তার কারণ হচ্ছে আমরা প্রথমে বলেছি যে কম্পোনেন্ট একটা কাজ করে এবং সেই কাজটা সে সম্পূর্ণ ভালোভাবে করে। যখন কম্পোনেন্ট আনমাউন্টই হয়ে গেছে তখন সেই কম্পোনেন্টের কাজটা অন্য কেউ কেন করবে? তো সেই কারণে কম্পোনেন্ট যখন আনমাউন্ট হয়ে যাবে তখন কম্পোনেন্টের ক্ষেত্রে আপনি যদি এই ধরনের ইভেন্ট লিসনারকে অ্যাড করে থাকেন, যেটা দেখুন উইন্ডো অবজেক্ট লেভেলে হয়েছে, এটা কিন্তু কোনো ডমের এমন কোনো পার্টিকুলার লেভেলে হয়নি যেটা এই কম্পোনেন্ট মেনটেন করছে। এটা একদম গ্লোবাল লেভেলে উইন্ডো লেভেলে গিয়ে হয়েছে। তো যদি সেইখানে আপনি কিছু অ্যাড করে থাকেন আর তারপরে যদি আপনার কম্পোনেন্ট আনবাউন্ড হয়ে যায়, এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আপনি সেটা আনবাউন্ড হওয়ার সাথে সাথে সেই জিনিসটাকে রিমুভও করবেন। তো এক্ষেত্রে যেহেতু আমরা উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার তার মাধ্যমে রিসাইজকে আমরা হ্যান্ডেল করেছি, এবং রিসাইজ হলে আমরা হ্যান্ডেল রিসাইজের মাধ্যমে সেট উইথ এর যে স্টেট তাকে আমরা আপডেট করছি উইন্ডোর অ্যাকচুয়াল ইনার উইথ দিয়ে, এবং সেটাকে আমরা এখানে দেখাচ্ছি। এবার যদি আমি এই জিনিসটাকে আনমাউন্ট করি সেটা আমাকে টেক কেয়ার করতে হবে। সেই জন্য প্রথমে যে বলেছিলাম ক্লিন আপ ফাংশন, যেটা আমরা এখান থেকে রিটার্ন করি এই পার্টিকুলার কলব্যাক ফাংশন থেকে। তার মধ্যে দেখুন আমরা এবারে রিমুভ ইভেন্ট লিসেনার করছি। এখানে যেহেতু আমরা অ্যাড ইভেন্ট লিসেনার করেছিলাম না, এবার এখানে আমরা রিমুভ ইভেন্ট লিসেনার করছি। তো এইটা যদি হয় তার মানে হচ্ছে আমার যখন কম্পোনেন্ট আনমাউন্ট হয়ে গেল ঠিক সেই টাইমে
কিন্তু আমার এই cleanup ফাংশন কল হবে এবং এই cleanup ফাংশন যখনই আমার কল হবে সেই টাইমে কি হবে যে আমার এই যে রিসাইজ ইভেন্ট লিস্টেন একটা উইন্ডো লেভেলে অ্যাড হয়েছিল সেটা কিন্তু মুছে যাবে। যখন এই কম্পোনেন্ট আবার মাউন্ট হবে ঠিক সেই টাইমে কিন্তু ইউজ এফেক্ট তো রান হবেই, মাউন্ট হওয়ার পরে সেই টাইমে আবার এই অ্যাড হ্যান্ডলার যুক্ত হয়ে যাবে। সিম্পল ব্যাপার হলো। ঠিক আছে? বোঝা গেল? তো এইজন্য আপনি যখনই এই ধরনের কাজ করবেন যেগুলো একটু গ্লোবাল লেভেলে আপনার কম্পোনেন্টের বাইরে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনাকে কিন্তু ক্লিনআপ ফাংশনকে মেইনটেইন করতেই হবে। আশা করি এটা আপনার কাছে ক্লিয়ার। এবার আমরা কথা বলি কতগুলো বেস্ট প্র্যাকটিস এবং মিস্টেকস এর সম্পর্কে। কারণ ইউজ ইফেক্ট এমন একটা জিনিস যে যেটাতে মিস্টেক হওয়াটা ভীষণ স্বাভাবিক। যদি আমরা খুব ভালোভাবে না বুঝি ইউজ ইফেক্ট কখন কাজে আসছে, কি জন্য কাজে আসছে। একটা বেসিক মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় এই ডিপেন্ডেন্সি অ্যারেটা আমরা দিতে ভুলে যাই। এবার এই ডিপেন্ডেন্সি অ্যারে যদি আমি না দিই তাহলে এফেক্টটা সবসময় রান হতে থাকবে। অলওয়েজ। তো আমি দেখুন এখানে একটা পোস্ট নিয়ে তো কল করছি। এবার যদি এই এফেক্টটাকে আমি এখানে দেখার চেষ্টা করি আমার ব্রাউজারে, এই যে জিনিসটা, এই জিনিসটা বারবার কল হতে থাকবে। আমি একবার নেটওয়ার্ক ট্যাবে যাই। দেখুন এখানে কি হচ্ছে। 111 দেখুন 17, 18 এমন হবে যে DDoS অ্যাটাক হয়ে যাবে এই পার্টিকুলার এপিআই সার্ভারে। তো এইগুলো কখনো করবেন না। এগুলো খুবই একটা বাজে জিনিস। আপনি যখনই এফেক্ট ইউজ করবেন, মাথায় রাখবেন যে এফেক্টের কিন্তু একটা ডিপেন্ডেন্সি থাকতেই হবে কিংবা জিরো ডিপেন্ডেন্সি থাকতে হবে এবং জিরো ডিপেন্ডেন্সিটা সবসময় আপনাকে অ্যাজ এ অ্যারে পাস করতে হবে। এটাকে কখনো কোনোভাবেই অমিট করবেন না। এটা একটা অনেক অনেক বড় মিস্টেক্স যেটা আমরা করে থাকি। আপনি যখন এখানে স্টেটকে পাস করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে একটা স্টেট। তার মানে স্টেট যখন চেঞ্জ হবে তখনই কিন্তু আপনার এফেক্টটা রান হবে, যেটা আমরা এটা দিয়ে দেখেছিলাম। তো অনেক সময় এরকম হয় যে আমরা স্টেটকে এখানে পাস করে দিলাম। আমরা চাইছি যে ইউজ এফেক্ট রান হোক। কিন্তু স্টেট কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। আপনার প্রোগ্রামিং এ হয়তো কোনো বাটন নেই, কোনো লিঙ্ক নেই বা কোনো কিছু নেই যার মাধ্যমে আপনি স্টেট চেঞ্জ করছেন না। কিন্তু স্টেট চেঞ্জ করছেন না কিন্তু তাও ভাবছেন আরে ভাই আমার এই ইফেক্ট কেন রান হচ্ছে না? কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ডিপেন্ডেন্সি হিসেবে যেটাকে পাস করেছেন সেইটা যতক্ষণ না পর্যন্ত তার ভ্যালু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ইফেক্ট কিন্তু রান হওয়ার কোনো সুযোগ নাই। তো স্টেট যদি আপনি পাস করে থাকেন, সেই স্টেট যদি আপনার চেঞ্জ না হয় তাহলে আপনার রিরেন্ডার হবে না। যদি রিরেন্ডার না হয় তাহলে কিন্তু আপনার ইফেক্ট রান হবে না। বোঝা গেল? এবার যদি প্রপস এর ক্ষেত্রে যদি আপনার প্রপস চেঞ্জ হয়ে যায় তখন যখন আপনার রিরেন্ডার হচ্ছে, রিরেন্ডারের পরে যদি আপনি এখানে প্রপস পাস করেন, প্রপস যদি চেঞ্জ হয় তাহলে আপনার এফেক্ট রান হবে। তো এইগুলো মাথায় রাখতে হবে। একটা ডেফিনিটলি গুড প্র্যাকটিস হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে ক্লিন আপ ফাংশনকে মাথায় রাখা, যেটা নিয়ে আমরা কথা বললাম। তার কারণ হচ্ছে অনেকে অনেক সময় ওটাকে অমিট করে এবং যার জন্য বাজে রকমের একটা সাইড এফেক্ট চলে যায়। স্পেশালি যখন আপনি উইন্ডো অবজেক্টে কিছু করছেন বা একটা সেট টাইম আউটের একটা টাইমার ক্রিয়েট করেছেন বা একটা সেট ইন্টারভ্যালের একটা স্টপ ওয়াচ চলেই যাচ্ছে। আপনার কম্পোনেন্ট উড়ে গেছে। কিন্তু সেই জিনিসটা চলেই যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে? নেক্সট আরেকটা যেটা বলব যেটা মানুষ খুব ভুল করে এটা হচ্ছে এই যে জিনিসটা এটা একটা এফেক্ট। এটা কেন এফেক্ট? তার কারণ ১ম এ আমি বলেছি যে আপনার নেটওয়ার্ক কল একটা এফেক্ট, আপনার console.log একটা এফেক্ট, তারপরে হচ্ছে আপনি যেগুলো করছেন মানে আপনার পিওর ফাংশন বা পিওর কম্পোনেন্ট এর বাইরে। কিন্তু কিছু, কিছু এফেক্ট মারাত্মক। যেমন হচ্ছে আপনি এখানে সার্ভার সাইডে কলের সাথে ডিল করছেন, নেটওয়ার্ক কলের সাথে, যেটা টাইম টেকিং। তো এই এফেক্টটা সবসময় কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউজ এফেক্ট এর মধ্যেই হ্যান্ডেল করবেন। এটাকে কখনোই আপনি আপনার রেন্ডার ফাংশনের মধ্যে দেবেন না। যদি সেটা দেন তাহলে কিন্তু এটা একটা বাজে প্র্যাকটিস হয়ে দাঁড়াবে। এটাকে সবসময় আপনি এফেক্ট এর মধ্যেই কন্ট্রোল করার চেষ্টা করবেন। তাহলে সামারি কি দাঁড়ালো? সামারি এই দাঁড়ালো যে ইউজ এফেক্ট যখন আপনি একটা এখানে অ্যারে পাস করছেন যার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি পাস করেননি, একবারই রান করে। যদি স্টেট পাস করেন তাহলে স্টেট চেঞ্জ রান করে। যদি প্রপস পাস করেন তাহলে প্রপস চেঞ্জ রান করে। যদি এখান থেকে আরেকটা ফাংশনকে রিটার্ন করেন সেটা ক্লিন আপ ফাংশন হিসেবে কাজ করে। তো এই হলো মধ্য কথা ইউজ এফেক্ট একটা হাই লেভেলে। এবারে আপনি যেটা করবেন এই যে ভিডিওটা আছে এক্সপার্ট রিভিলস এ টপ সিক্রেট ইন্টারভিউ কোশ্চেন, এই পার্টিকুলার ভিডিওটাকে যদি আপনি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে দেখবেন। এই জিনিসটাকে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন এই ইউজ এফেক্টের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। আমি যেটা আজকে কভার করলাম সেটা হচ্ছে একদম ফান্ডামেন্টালস। এর লিঙ্কটা অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে আছে। নেক্সট আমি যে ভিডিওটা দেব সেই ভিডিওতে কি থাকবে? সেই ভিডিও থাকবে যে ইউজ এফেক্ট আপনি কখন ইউজ করবেন না। সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। কিন্তু এই ভিডিওতে একটা টাস্ক থেকে থাকছে। এবং সেই টাস্কটা কোথায় পাবেন? যথারীতি আপনার যে ফোল্ডার আছে, এই রিঅ্যাক্ট প্লেলিস্টে আসলে আপনি এখানে ইউজ এফেক্ট বলে একটা ফোল্ডার পাবেন। তার মধ্যে দিয়ে চলে যান। সেখানে গেলে যথারীতি আপনি task.md পাবেন। তার মধ্যে দেওয়া আছে একটা টাস্ক। সেই টাস্কের মাধ্যমে আপনাকে কিছু একটা জিনিস বিল্ড করতে বলা হয়েছে যেখানে আপনাকে ইউজ এফেক্ট ইউজ করতে হবে। তো চলুন
আবার আসবো নতুন ভিডিও নিয়ে এবং ইউজ ইফেক্টকে আমরা আগে নিয়ে যাব। তার কারণ হচ্ছে শুধুমাত্র ইউজ ইফেক্টের কনস্ট্রাক্ট এবং সিনট্যাক্স শিখেই আপনাদের কাজ চলবে না। তার খুঁটিনাটি জিনিসও আপনাদের ডিপলি শিখতে হবে এবং সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। তার জন্য নেক্সট ভিডিও। ভালো থাকবেন, শিখতে থাকবেন।